আগুনে পোড়ালে কিছু তো থাকে, কিছু তো রাখে। মানুষে পোড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না। হোক না তা শ্যামল রং ছাই, খাখা বিরান, আমার কিছু নাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে আমরা কথা বলি তারা কি ভাবছেন বাংলা সাহিত্য নিয়ে, তারা কিভাবে দেখছেন বাংলা সাহিত্যের ভবিষ্যৎকে, তাদের লেখা বইগুলো নিয়ে এবং কবিতা নিয়ে, গান নিয়ে। আসলে বলা যায় যে বাংলা সাহিত্যের সকল দিক নিয়ে আমরা কথা বলি ফাগুনের মলাটে। দর্শক, আজ মেলার ২৪তম দিন। আমরা কিন্তু বলা যায় যে মেলার শেষ প্রান্তেই দাঁড়িয়ে আছি এবং শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ওপর কেন্দ্র করে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এটি হচ্ছে এবছরের বইমেলার প্রতিপাদ্য এবং সাথে রয়েছে ৫২ প্রেরণা এবং ২৪-এর চেতনার। প্রিয় দর্শক, ৫২ প্রেরণার কথা বলছিলাম কেননা বাঙালি জাতিসত্তার মূল স্তম্ভ বলা হয় ৫২কে। ৫২ ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলনের কারণে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা ভাষা, যেই ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা ফাগুনের মলাটে কথা বলছি আপনাদের সাথে, আমরা বইমেলাতে রয়েছে বাংলা বই নিয়ে কথা বলতে পারছি। সেই সকল ভাষা শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে দর্শক স্মরণ করছি ২৪-এর সকল শহীদদের, সকল শহীদ তরুণদের, যাদের বীর সাহসিকতার কারণে, যাদের বীরত্বের কারণে আমরা পেয়েছি নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলি তারা কি ভাবছেন বইমেলাকে নিয়ে, সকল কিছু নিয়ে মূলত। প্রিয় দর্শক, আমার সাথে আজকে প্রথমেই রয়েছেন একজন পাঠক। চলুন কথা বলি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক ধন্যবাদ। আমি একজন আবৃত্তির সেবক। আমি চেষ্টা করি নতুন লেখকদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে উপস্থাপন করার জন্য। আপনি তাহলে আজ কি আবৃত্তি করে শোনাচ্ছেন আমাদের? আজকে একজন নতুন লেখক, যথারীতি চেষ্টা থাকে সবসময় নতুন লেখককেই প্রমোট করার জন্য। একজন নতুন লেখক ওয়াহিদুজ্জামান আরিফ, ওনার লেখা একটি কাব্যগ্রন্থ নক্ষত্র, ওনার প্রথম কাব্যগ্রন্থ, সেখান থেকে কিছু পাঠ করে শোনাব। উড়ে যাচ্ছে ডানা মেলে, পেলাম রোদের শব্দ, আধার মনে ঘুমিয়ে আমি নির্বাক নিস্তব্ধ। স্বপ্নে বেহুশ আমি রয়েছি বিভোর, বাজছে ঘুমের মাঝে রোদের বাজনা সুর। রোদের সাথেই ঘুরছি যেন, করছি চলাফেরা, দিবা শেষে রাতের মাঝেও না হয় বাড়ি ফেরা। চাঁদ আয়নার রোদটাকে সঙ্গে করে নিয়ে ঘুরে ঘুরে সব দেখলাম গ্রামের বাড়ি গিয়ে। ঘর, শিশির ভেজা ঘাস, সর্ষে ফুল, নদীর জল, কাঠবিড়ালি, পেয়ারা, আরও কত ফল। ঘুম ভাঙল, সজাগ হলাম, কিসের শব্দে জানি চোখ দুটো মোর বেয়ে বেয়ে শুধুই ঝরছে পানি। ধন্যবাদ। অসম্ভব সুন্দর আবৃত্তি করতে কি ভীষণ ভালোবাসেন আপনি? শুধু ভালোবাসি না, আমি আবৃত্তি প্রশিক্ষকও একজন। আবৃত্তি বাড়ি নামে একটি সংগঠন আছে। মোটামুটি বাংলাদেশের অনেক শিক্ষার্থী সেখানে আমার কাছ থেকে আবৃত্তির তালিম নিয়ে থাকে। সেখান থেকেই বলা যায় যে সাহিত্যের, আসলে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য নতুন নতুন লেখক যারা আছে ওনাদেরকে কিন্তু প্রমোট করা উচিত। সেখান থেকেই চেষ্টা করি নতুন লেখকদের লেখাগুলোকে একটু মানুষের কাছে পৌঁছে দিতে। কার লেখা আবৃত্তি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? মূলত আবৃত্তিতে সব কিছুই করা যায়, কিন্তু আবৃত্তি শিল্পীরা সবসময় রিদম খোঁজে, একটা যে ছন্দ আছে সেই ছন্দটা খোঁজে। আবার অনেকেই মনে করে পদ্য কবিতায় ছন্দ আছে, গদ্য কবিতায় ছন্দ নেই। ঠিক তাও কিন্তু নয়। গদ্য কবিতায় একটা পড়ার একটা রিদম আছে, সেই রিদমটা খোঁজার চেষ্টা করে। সেই রিদমটা যার কাছেই খুঁজে পায় তারই লেখা সবসময় পড়তে ভালো লাগে। আমরা আগেকার সময় সেই কাজী নজরুল থেকে শুরু করে রবি ঠাকুর, ওনারা যেন অদৃশ্য একটা শক্তির মত্তায় ওনারা ওনাদের লেখার মধ্যে সেই ছন্দটা রাখার চেষ্টা করতো। সেই জন্য এখনও পর্যন্ত আমার মনে হয় সেগুলো পড়তে আমাদের বেশি ভালো লাগে। নতুনদের মধ্যে কার লেখা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগছে? নতুনদের মধ্যে আমার বন্ধু মানুষ একজন আছেন, যে সালমান হাবিব, আপনারা অবশ্যই চিনে থাকবেন। সালমান হাবিবের লেখা খুবই ভালো লিখছে। এবং নতুনদের মধ্যে আরও একজন আছেন সবুজ আহমেদ মুরসালিন, তার লেখা খুবই ভালো। আমি অবশ্য পড়েছি, আবৃত্তি করেছি, ইউটিউবে ফেসবুকে পাওয়া যাচ্ছে। এবং তাদের লেখার মধ্যে একটা টান আছে, মনে হচ্ছে মানুষ তাদের লেখাটাকে খুব সহজলব্ধ
করে নিতে পারে। ওই একটা কথা আছে না রবি ঠাকুরের ভাষায়, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। ওনারা সহজ কথাটা মানে এত কঠিন করেও বলে না, আবার সহজ করে বলে না, মানুষ খুব সহজলব্ধ করে নিতে পারে। সেজন্যই মনে হয় ওনাদের লেখাগুলো পড়তে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং এত সুন্দর আবৃত্তি করে শোনাবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 24তম দিন। যেমনটি বলছিলাম, 24তম দিনে কিন্তু মেলায় আমি কি বলবো যে খানিকটা ভাঙনের সুর আমরা দেখতে পাচ্ছি, এবং ভাঙনের সুর হলেও কিন্তু সেই ভাঙনের সুরেও আমরা দেখতে পাচ্ছি যে পাঠক এবং দর্শনার্থীরা, ক্রেতারা ছুটে আসছেন বইমেলা প্রাঙ্গণে। তারা তাদের প্রিয় বইটিতে হাত বুলিয়ে নিচ্ছেন, কেউ কেউ হয়তোবা বইটি পড়ে দেখছেন, কেউ হয়তোবা বইটি কিনছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের প্রতিদিন একটি কথাই বলছি যে আপনারা একদিন হলেও বইমেলাতে আসুন, প্রিয় বইটি একবার খুলে তো দেখুন, নতুন বইয়ের গন্ধ তো নিন। আসলে আমরা যতই পিডিএফ পড়ি না কেন, যতই ইন্টারনেটের যুগ হোক, যতই তথ্য প্রযুক্তির যুগ হোক না কেন, বই পড়ে বইমেলাতে এসে নতুন বইয়ের গন্ধ নাতে যে আনন্দ রয়েছে, যেই তৃপ্তি রয়েছে, সেই আনন্দ কিন্তু পিডিএফ পড়ে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, ফাগুনের মেলাটা আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি আমাদের প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপু। আমি লামিয়া তাসনিম, লেটস টক মেন্টাল হেলথ নামক একটি মানসিক স্বাস্থ্য সংস্থার জেনারেল সেক্রেটারি। আপনার হাতে যে বইটি রয়েছে, বইটিকে আপনি লিখেছেন নাকি আপনার সংগঠনের? এই বইটি আমার একক লেখা নয়, কয়েকজন লেখক মিলে আমরা প্রকাশ করেছি বইটা। এটা মূলত একটি গবেষণাধর্মী বই। বইটির নাম কি প্রকৃতি? ও ঠিক আছে। তো বইটি আসলে কি নিয়ে, কি মানসিক বিষয়াদি নিয়ে কি বইটি লেখা হয়েছে কিনা? এখানে মূলত পরিবেশ নিয়ে বিভিন্ন আর্টিকেল গিয়েছে, বিভিন্ন প্রবন্ধ গিয়েছে, কিন্তু আমি যেহেতু একটি মানসিক স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করি, আমি মানসিক স্বাস্থ্যর সাথে কিভাবে পরিবেশকে সম্পৃক্ত করা যায় এবং এর থেকে মানুষ কিভাবে আরও বেশি স্বাস্থ্য সচেতন, মানসিক স্বাস্থ্য সচেতন হতে পারে, সেটা নিয়ে লিখেছি। আমরা খেয়াল করেছি জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে বেশ বড় একটা বন্যা কিন্তু হয়েছে। তখন আমাদের প্রতিষ্ঠান থেকে যখন আমরা ত্রাণ দিতে যাই, এই মানুষগুলোর যে হতাশা, এই যে জীবন যুদ্ধ, আবার নিজেকে একেবারে শূন্য থেকে তুলে ধরার যে কষ্টটা, এই মানসিক কষ্টটা আমরা নিজের চোখে দেখেছি। তখন আমাদের মনে হয়েছে যে আমাদের এটা নিয়ে বিশ্বের মানুষের কাছে কথা বলা উচিত, যে শুধুমাত্র যে সকল ক্ষতি চোখে দেখা যায় সেগুলো নিয়ে নয়, বরঞ্চ যে সকল ক্ষতি চোখে দেখা যায় না, যেমন মানসিক সুস্বাস্থ্য, সেটা নিয়েও কাজ করা উচিত। এজন্য আন্তর্জাতিক অঙ্গনে কপ নামে একটা অনুষ্ঠান হয়, একটা আয়োজন হয়, সিওপি কপ, যেখানে পরিবেশ নিয়ে মানুষ কথা বলে, যেখানে পরিবেশের বিভিন্ন সমস্যার জন্য অর্থায়ন করা হয়, নেগোসিয়েশন করতে সেখান থেকে বাংলাদেশের অনেক ডেলিগেট যায়। তো আমি সেই রকম একটা প্ল্যাটফর্মে চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের এই যে মানসিক সমস্যার যে বিষয়টা, দুর্যোগ পরবর্তী যে অবস্থাটা তারা ফেস করে, তারা মুখোমুখি হয়, এটার জন্যও যেন আমরা সাহায্য পাই, সহযোগিতা পাই। কারণ এই সকল মানুষকে আপনি প্রত্যেকটা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা অঞ্চলে, প্রতিকূল অঞ্চলে কিন্তু একজন করে শুধুমাত্র প্রতিনিধি পাঠালেই হবে না, বরঞ্চ হচ্ছে আমরা যেন একজন করে মানুষকে প্রশিক্ষণ দিতে পারি যে সে কিভাবে দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে মানসিকভাবে শক্ত থাকবে এবং জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সেজন্য আমার এই লেখাটা মূলত প্রকাশিত, যাতে হচ্ছে বিশ্বের মানুষরা, বিশ্বাঙ্গনে যারা বড় বড় মানুষ আছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, তাদের নজরে একটু বিষয়টা আসে। কারণ মানসিক সুস্বাস্থ্য আসলে দিন শেষে আমাদের ভালো থাকার জন্যই, শরীর আর মন দুটো মিলেই তো মানুষ। শুধুমাত্র আমাদের অর্থনৈতিক ক্ষতিগুলো দেখলেই হবে না, পরিবেশগত ক্ষতির মধ্যে কিন্তু এই মানসিক সুস্বাস্থ্যটাও পড়ছে, যেটা পরিবেশের পরিবর্তনের কারণে আসলে প্রভাবিত হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি দারুণ একটি বিষয় নিয়ে কাজ করেছেন। আসলে খুবই আমি বলবো যে স্পর্শকাতর এবং সূক্ষ্ম একটি বিষয় নিয়ে আপনি কাজ করেছেন। বর্তমান সময়ের এটি একটি আমার মনে হয় যে অত্যন্ত খুবই আমরা দেখছি এই ধরনের সমস্যা নিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমরা দেখা যায় যে এই ধরনের সমস্যা বা মানসিক সমস্যার শিকার আমরা যখন হই তখন আসলে আমরা ওইভাবে কথা প্রকাশ করতে পারি না বা আমরা আমাদের সমস্যার কথাটি তুলে ধরতে পারি না। আমার মনে হয় যে সেই জায়গা থেকে কিন্তু এই বইটা আমি যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চাই, বইটির প্রচ্ছদটি এবং দারুণ একটি বিষয় নিয়ে কাজ করেছেন তারা। প্রকৃতিতে বইটিতে আসলে মানসিক সমস্যার বিষয়টি নিয়ে কাজ করা হয়েছে। আমি এই উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে কাছে এসে বুঝেছি অকুলে জেগে রয় ঘড়ির সময় আর মহাকাল যেখানে রাখিয়ে হৃদয়। প্রেমের কবি, নির্জনতার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের লাইনটি আবৃত্তি করছিলাম। প্রিয় দর্শক, ফাগুনের মলাটি আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা রয়েছি প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলাতে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হাতে যে বইটি রয়েছে বিজ্ঞান কাব্যতত্ত্ব ও সাবলীল ছন্দ, হাসনাইন সাজ্জাদীর বই। বিজ্ঞান কাব্যতত্ত্ব ও সাবলীল ছন্দ বইটি আসলে কি নিয়ে আমরা বিস্তারিত জানবো? এটি কবিতাকে রিফর্ম করার একটি বই। কবিদের সম্পর্কে প্লেটো বলেছিলেন যে আমি একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে সেখানে কবিদেরকে রাখবো না, তাদেরকে নির্বাসনে দিয়ে দিব। তার মানে তার কূপ ছিল এবং তিনি ব্যাখ্যাও করেছিলেন যে যদি কেউ কবিতার একটি লাইন সমাজের কল্যাণে আসে এটা বলতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে আমি কবিদেরকে বুকে তুলে রাখব। তো এর অর্থ হলো এই যে কবিতায় আমরা যা লেখি, যা বলি, তার অধিকাংশই অপ্রয়োজনীয় কথাবার্তা, আবেগ কিংবা নিজের যা আসলো তাই তো আমরা লিখি, কিন্তু এটা যাতে না ঘটে, কবিতা যাতে একটা পরিকল্পিত বিষয় হয়, কবিতার ভেতর দিয়ে যাতে সমাজের কিছু কল্যাণ হয়, মানুষের যাতে কবিতা কাজে আসে। কবিতা কাজে এসেছেও, যেমন দেশপ্রেমের কবিতা, বিদ্রোহের কবিতা, এগুলো দিয়ে আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা পেয়েছি। যুদ্ধে সংগ্রামে আমরা কবিতাকে আশ্রয় করেছি, সাহস জুগিয়েছে আমাদেরকে কবিতা, উদ্বুদ্ধ করেছে রক্তদানের জন্য কবিতা। তারপরেও এই কবিতা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, পাঠক কমে যাচ্ছে। আমরা মনে করি, এতে কি আপনি উদ্বিগ্ন বোধ করছেন? হ্যাঁ, আমি উদ্বিগ্ন এবং আমি মনে করছি এবং আমি সেভাবে কাজও করছি। 1988 সাল থেকে আমি কাজ করছি কবিতায় বিজ্ঞান চর্চা, যেটা অনেকবারই আপনাদের এখানেও বলেছি বা অন্যান্য জায়গায় বিভিন্ন উপলক্ষে বলে থাকি যে কবিতা হবে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান হবে কবিতা আশ্রিত। কবিতার ভেতর দিয়ে যদি বিজ্ঞান চর্চা হয় তাহলে প্লেটোর ওই কথা আর থাকে না যে কবিতা কোনো কাজে আসে না, কাজে আসলে আমি জি, বুঝতে পেরেছি। আপনার কেমন লেগেছে বছরের বইমেলা? এবছরের বইমেলা ভালো। আমার তো এর আগে যে আরও বিজ্ঞান বিষয়ক বই এসেছে সেগুলো ভালোই চলছে। এবারের মেলাটা আগের থেকে আর একটু ভালো পরিচ্ছন্ন মনে হচ্ছে আমার কাছে। ভালো লেগেছে সার্বিকভাবে? অবশ্যই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। মেলার সকল চিত্র তো আপনারা দেখতেই পাচ্ছেন টেলিভিশনের পর্দায়। ফাগুনের মলাটের মধ্য দিয়ে, ফাগুনের মলাটে কিন্তু আমরা প্রথম দিন থেকেই তুলে ধরতে চেষ্টা করেছি মেলার সকল চিত্র। আমরা প্রথম দিন যখন স্টলে স্টলে ঘুরছিলাম এবং আমরা কথা বলছিলাম পাঠকদের সাথে, প্রকাশকদের সাথে, তো যখন আসলে স্টল নির্মাণের কাজ তখনও শেষ হয়নি, সেদিন ছিল মেলার প্রথম দিন এবং সেই দিনও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কতটা জমজমাট ছিল মেলা, কতটা দর্শনার্থী এবং আসলে যে বইমেলার যে পাঠক ছিল, পাঠকদের যে হুমড়ি খাওয়ার দৃশ্য আমরা দেখেছি, সেই দৃশ্য তো আমাদেরকে আসলে অন্যরকম আনন্দ দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে একজন অতিথি যুক্ত হয়েছেন, চলুন কথা বলি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার হাতে দুটি বই দেখতে পাচ্ছি, বাপ্পি সাহার অনুপ্রেম এবং কিশোর থ্রিলার বাগান বাড়ির রহস্য। এই বই দুটোকে আপনার পড়া হয়েছে? কেমন লেগেছে বই দুটো? ভালো লেগেছে। বই দুটো তো মানে কি কাহিনী রয়েছে যদি আমি বলি বাগান বাড়ির রহস্যতে? ভূতের একটা ব্যাপার, ভূত নিয়ে মানে একটা বাগানে একটা ইয়ে থাকে, তখন ওইখানে একটা মানে ভূতের একটা আস্তানা থাকে, সেটা নিয়ে। আর বাপ্পি সাহার অনুপ্রেম এইটি তো কবিতার বই, এটা কেমন লেগেছে? প্রেমের কবিতা। হ্যাঁ, প্রেমের কবিতা। আমরা কি কোনো লাইন শুনতে পারি প্রেমের কবিতার বইটি থেকে?
আমরা তাহলে কিছু লাইন শুনি। আপনি কোন লাইনটি আমাদের পড়ে শোনাতে চাইবেন? কোনটি আপনার সবচেয়ে প্রিয়? তুমি আছো বলে তোমার সৃষ্টির মাঝে আমি সিদ্ধ হয়েছি, তুমি আছো বলে বারে বারে বিকশিত হই, তুমি আছো বলে চেতনার পথ ধরে এখনো হাঁটি, তুমি আছো বলে এখনো ভালোবাসি পদচিহ্ন আঁকি। বা অসম্ভব সুন্দর। আজ কি বইমেলাতে প্রথম আসা হলো? না, দ্বিতীয় দিন আসছি। কেমন লেগেছে এসে? হ্যাঁ, ভালো লেগেছে। বইমেলাতে আসলেন, কি কি বই কেনা হয়েছে? এই তো বাপ্পি সাহার অনুর প্রেম, তারপর ভূতের আস্থানা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটু ছোট্ট বিরতির। আমরা ফিরে আসবো বিরতির পর। দর্শক, আমাদের সাথেই থাকুন। স্প্রিংয়ের দোয়েলের মানুষের সাথে যার হয় না কো দেখা, জীবনানন্দ দাশের লাইনটি। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন। আপনাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025-এ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। প্রলয় উড়ান বইটির নাম, রহিম আক্তার ফারজানার বই। প্রলয় উড়ান বইটি কি কোনো কবিতার বই কিনা, নাকি উপন্যাস, নাকি গল্প, ছোট গল্প? বইটা আসলে কিনে? এটা কবিতা, সম্পূর্ণ কবিতার বই। এটা কততম প্রকাশনা আপনার? আমার এটা তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে আমার আরও 2টি গল্পগ্রন্থ আছে, মোট 5টি, এটা পঞ্চম বই। কেমন লাগে যখন বই প্রকাশ পায়, নিজের বই প্রকাশ পায়? নিজের বইকে তো বলা হয় সন্তানের মতো। আসলে অনেক নিজের একটা যে অনুভূতি, এটা লেখার মাধ্যমে প্রকাশ করাটা একটা অনেক বড় ব্যাপার। আর এটা যদি সমাজে আনাচে কানাচে পৌঁছানো যায়, তাহলে আরও অনেক নিজে একটা আসলে অনুভূতি এটা ব্যক্ত করার মতো না। নিজের আবিষ্কার, নিজের কিছু কথা সমাজকে জানানো, এবং এটা দিয়ে যদি সমাজের কিছু উপকার হয় তাহলে আরও ভালো কথা। কবিতার বই, আমরা কি কিছু লাইন শুনতে পারবো? জি, অবশ্যই। আমার এই বইটা আসলে বেসিক্যালি 24-এর অভ্যুত্থান, গণ অভ্যুত্থান নিয়ে, এই বিপ্লব নিয়ে আমি প্রথম কবিতাটা একটু বলি। 5 আগস্ট অবিরাম, নবনবীনের প্রভাত আলোয় জেগে ওঠো জনতা, আধার রুধির অস্তাচলে আর নয় কোনো ভীরুতা, সংযম শুধু মিথ্যেকে ঘিরে, সত্যের শুধুই পথ চলা, সংস্কার চাই, সংস্কার হবে 24 ঘিরে শুধুই মুগ্ধতা, পাষাণীর পাঁজর ভেদ করে চিরে উঠে অগণিত প্রণেতা, 5 আগস্ট বলে আজ নিঃশেষিত বুঝি অসুরের ক্ষমতা। 24-এর গণঅভ্যুত্থান কিনে আপনি বইটি লিখেছেন। 24-এর গণঅভ্যুত্থান কিনে এতগুলো লেখা লিখেছেন, আপনি নিশ্চয়ই যে সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে আপনি ধারণ করেন হৃদয়ের অন্তঃস্থল থেকে। জি, আমি এটাতে নিজেও ছিলাম। আমি যেহেতু একজন শিক্ষক, আমার ছাত্র থেকে উদ্বুদ্ধ করেছি, আমার ফ্যামিলি মেম্বাররা ছিল। এবং শুধু এটা না, 24-এ আমি সমাজের সকল রকমের অসঙ্গতি, আমার আগের কাব্যগ্রন্থ গল্প যেগুলি ছিল সব শুধু বাংলাদেশ না, আমি সিরিয়া, ফিলিস্তিন, এখানে যত পৃথিবীর আনাচে কানাচে যেখানে যত যেভাবে হয় মানুষ নিষ্পেষিত হয়, সেগুলি নিয়ে আসলে আমি প্রতিবাদ করি, লেখার চেষ্টা করি সেগুলি। এবং কেমন লাগছে বছরের বইমেলা? এবারে আমি চিটাগংয়ে গেলাম, ঢাকায় আসলাম, আমার খুব ভালো লাগছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, দেখতেছে, বই কিনতেছে। আমি অনেকগুলো বই কিনলাম, আমার বই ছাড়া আমি অন্যদের বই অনেকগুলি। অন্যদের বই, কার বই পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার বেসিক্যালি হুমায়ুন আহমেদ তো অসম্ভব প্রিয়। হুমায়ুন আহমেদের কোন বইটি সবচেয়ে ভালো লাগে আপনার? আমি যদি বলি যে হিমু এবং মিসির আলীর কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে হুমায়ুন আহমেদের, এই দুটি সিরিজের মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগে? ইদানিং যেটা পড়েছি, ইদানিং না, গত বছর আমি দেয়ালটা আমি অনেকদিন পড়ার ইচ্ছে ছিল, আমি পরে পড়লাম, আমার ভাই কিনেছিল, আমার খুব ভালো লাগছে। কারণ যেহেতু ওনার শেষ, এবং এটা পুরোপুরি উনি কমপ্লিট করতে পারে নাই। হ্যাঁ, কিন্তু এখানে উনি অনেক মেসেজ দিয়ে গেছে আমাদের 71 যুদ্ধের সম্পর্কে, অনেক মেসেজ। যেটা উনি কিংবদন্তি হিসেবে অথবা এটা একটা প্রমাণ হিসেবে, প্রামাণ্য দলিল হিসেবে ছিল দেয়ালটা। এই জন্য এই বইটা আমার পড়ার খুব ইচ্ছে ছিল, পরে আমি খুব এটা থেকে অনেক কিছু ইনফরমেশন পেলাম, যেগুলো অজানা অনেক কথাও কিন্তু জানতে পেরেছি দেয়াল থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ।
দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025-এ। মেলার আজ 24তম দিন আমরা রয়েছি। আমার মনে হচ্ছে আর তো আমরা হাতে 1 2 3 4 4টি দিন, একদম গুনে গুনে 4টি দিন তো আমরা পাচ্ছি। আর এই সপ্তাহটি তো রয়েছে বইমেলার, এবং এরপরেই কিন্তু আমাদের বইমেলা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে যেমনটি বলছিলাম, আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলি তাদের সকল প্রত্যাশা নিয়ে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমার সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে বইটি রয়েছে, আপনি যদি বইটির নাম দুটি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এবং বই দুটো আসলে কি নিয়ে? আমার প্রথম গ্রন্থটির নাম হলো বিশ্বধর্মের জ্ঞানকোষ। বিশ্বধর্মের জ্ঞানকোষ গ্রন্থটি 2023 সালে প্রকাশিত হয়েছে। এর মুখবন্ধটি লিখেছেন বর্তমান বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজল হক স্যার। আমি এই গ্রন্থটি মূলত রচনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগে অধ্যয়নকালীন সময়। আমি এরকম একটি গ্রন্থের বেশ অভাব বোধ করেছি। এই অভাববোধ থেকে আমি মূলত এই গ্রন্থটি রচনার এগিয়ে এসেছি। এই গ্রন্থটির প্রথম অধ্যায়টি সাজানো হয়েছে ধর্ম কি, এই বিষয়টি নিয়ে। ধর্ম কি আসলে সংস্কৃত যে ধাতু হতে ধর্ম শব্দের উৎপত্তি। যে শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, অর্থাৎ যা কিছু ধারণ শক্তিযুক্ত তাই ধর্ম, অন্য কিছু নয়। মানুষেরও একটা ধর্ম আছে, আর সেই ধর্মটা কি? মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব, অর্থাৎ যে মনুষ্যত্ববোধ মানুষকে মানুষ করেছে সেটাই হলো মানুষের ধর্ম। এছাড়াও এই গ্রন্থটি পর্যায়ক্রমে আমি বিভিন্ন ধর্মগুলোকে শ্রেণী বিভাগ আকারে নিয়ে এসেছি এই একটি বইয়ের মাঝে। যেমন তার মধ্যে আব্রাহামিক রিলিজিয়নগুলোকে আমি ইন্ডিকেট করেছি, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, তারপরে জুডাইজম, জুজ মান্দাই, আব্রাহামিক রিলিজিয়ন শেষ। এরপরে ভারতীয় রিলিজিয়নগুলো এনেছি। ভারতীয় রিলিজিয়নের মধ্যে রয়েছে অনেক রিলিজিয়ন, যেমন হিন্দু, তারপরে জৈন, শিখ, শাক্তজম। তো এরকম পর্যায়ক্রমিকভাবে আমি ইরানিক যে পার্সিয়ান রিলিজিয়নগুলো, যেটাকে ইরানি রিলিজিয়নও বলা হয়, এরপরে এনেছি আমি আপনার প্রাচীন রিলিজিয়নগুলো, পৃথিবীর প্রাচীন রিলিজিয়নগুলো, নাস্তিকতাবাদ, পূর্ব এশীয় রিলিজিয়নগুলো। এভাবে আমি পর্যায়ক্রমিকভাবে এই বইটিকে এবং দ্বিতীয় বইটি নিয়ে আমরা জানবো। দ্বিতীয় বইটি, আমার দ্বিতীয় বইটির নাম হলো বরিশালের নারী চরিতা বিধান। বরিশালের নারী চরিতা বিধান মূলত আমার দ্বিতীয় গ্রন্থ। আমি মূলত বরিশালেরই মেয়ে। বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর গ্রামে মাতুলালয় আমার জন্ম। এই গ্রন্থটি মূলত প্রাচ্যের ভেনিস খ্যাত, বরিশালে রয়েছে অসংখ্য বিখ্যাত নারী। এই গ্রন্থটি যে বিষয়টি আমি তুলে আনার চেষ্টা করেছি তা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য অঙ্গনে যে সকল নারী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আমি এই সকল নারীদেরকে এই গ্রন্থটিতে নিয়ে এসেছি। এই গ্রন্থটি ভাষা ও বিন্যাস এমনভাবে সাজানো হয়েছে যেন তো প্রত্যেকটি শ্রেণী ও পেশার মানুষ পড়তে ও বুঝতে স্বস্তি অনুভব করে। মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারীদের কথা না বললেই নয়। মনোরমা বসু মাসিমা, শান্তি সুধা ঘোষ, পুষ্প গুহ, জীবনবালা বিশ্বাস, তারপরে লাবণ্য প্রভা সেনগুপ্ত। এরপর রয়েছে ভাষা আন্দোলনের নারী। ভাষা আন্দোলনও ঠিক মনোরমা বসু মাসিমার অবদান সব থেকে বেশি। এরপরে রয়েছে শামসুন্নাহর আহসান, শামসুন্নাহর খোকন। এছাড়া আরও অনেক নারী রয়েছেন মুক্তিযুদ্ধে যার অবদান সব থেকে বেশি, তা হলো বাগেরহাটের জন্মজার ভাগীরথী, পিরোজপুরের নারী ভাগীরথী, তার জীবন কাহিনী উঠে এসেছে। এছাড়াও যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো আগুন মুখার কন্যা, যিনি পটুয়াখালীর মেয়ে, একটি গ্রন্থ লিখে যিনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত হয়েছেন, নূরজাহান বোস। তিনি কিন্তু মুক্তিযুদ্ধে বেশ অবদান রয়েছে তার, বরিশালের নারীদের মধ্যে। এছাড়া সাহিত্য অঙ্গনে যার নাম না বললেই নয়, জীবনানন্দ দাশের পরিবার থেকেই কিন্তু 3 জন নারী সাহিত্যিক উঠে এসেছেন। তার মধ্যে রয়েছে তার মা কুসুম কুমারী দাস, তারপরে তার কন্যা মঞ্জুশ্রী দাস, তার পিসি স্নেহলতা দাস। এছাড়াও রয়েছেন কবি কামিনী রায়, বিখ্যাত কবি কামিনী রায়, তার বোন যামিনী সেন, ডাক্তার যামিনী সেন, যিনি পৃথিবীর প্রথম মহিলা ডাক্তার। এছাড়াও রয়েছেন কাদম্বিনী গাঙ্গুলি, যিনি দক্ষিণ এশীয় মহাদেশের প্রথম মহিলা চিকিৎসক। এছাড়াও যার নাম রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতালি মুখার্জি। তারপর জি, আমরা বুঝতে পেরেছি। এই বই দুটো আসলে আপনার কততম প্রকাশনা? এটা আমার প্রথম প্রকাশনা। 2023 সালে প্রকাশিত হয় বিশ্বধর্মের জ্ঞানকোষ, এবং এই গ্রন্থটি এবারের বইমেলায় এসেছে। এই গ্রন্থটি লাকিলি আমি 2টা গ্রন্থই আমি মুখবন্ধ পেয়েছি আমার শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বর্তমান বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজল হক স্যার এই 2টি গ্রন্থই আমার মুখবন্ধ লিখেছেন।
কেমন লাগছে বছরের বইমেলা? ভীষণ ভালো লাগছে, চমৎকার আয়োজন। প্রতি বছরই আসি, প্রতি বছর বইমেলায় না আসলে আসলে আমার প্রাণের মেলা এটা, হ্যাঁ, প্রাণ থেকে এটার স্পন্দন আমি অনুভব করি। এটা শুধু জাতীয় পর্যায়ের মেলাই নয়, আমাদের বাংলাদেশের মেলাই নয়, এটা বিশ্বের একটা মেলা হিসেবে এই বিশ্বের একটা মাস, পুরো একটা মাস এই এই বাংলাদেশের মেলাটা হচ্ছে। এটা কিন্তু বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র বাংলাদেশেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেমনটি আসলে আমাদের লেখিকা বলছিলেন যে আসলে বিশ্বের কোথাও কিন্তু এমনটা হয় না যে এক মাস ব্যাপী একটি বই মেলা হয়। আমাদের বাংলাদেশে হয়, কারণ আমরা বাঙালিরা যারা আছি, আমরা বাংলাদেশিরা যারা আছি, তারা কিন্তু এই অমর একুশে গ্রন্থমেলাকে ধারণ করি হৃদয়ের অন্তঃস্থল থেকে, এবং অমর একুশে গ্রন্থমেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের ভাষা আন্দোলন, এবং সেজন্যই তো আমরা আসলে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধারণ করি এই বইমেলাকে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরও একজন অতিথি, চলুন কথা বলি। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনার হাতে যে বইটি রয়েছে কালচক্র, এই বইটি সম্পর্কে আমরা জানব। এই বইটি একটি রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। কততম প্রকাশনা এটা আপনার? আমার প্রথম প্রকাশনা। এই বইটি, এই উপন্যাসের গল্প নিয়ে একটা চলচ্চিত্র পরিকল্পনা করা আছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের মধ্যেই একটা চলচ্চিত্র এটা রূপ নেবে। আপনি আপনার বইটি থেকে একটি চলচ্চিত্র বানাতে চান? হ্যাঁ, এই গল্প দিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার একটা পরিকল্পনা আছে, এবং আমি পাশাপাশি একজন সঙ্গীত পরিচালক এবং শখের কণ্ঠশিল্পী। কেমন লাগছে বছরের বইমেলা? এই বছরের বইমেলা অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন। কেন মনে হচ্ছে ভিন্ন? ভিন্নটাই থাকুক, অন্য কিছু কমেন্টস না করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে, এবং কথা বলতে বলতে আমার সময় হয়ে গিয়েছে আরও একটি বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর আমাদের সাথে। আবার আমন্ত্রণ, দেখছেন বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন লেখক, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আপনি প্রথমেই যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন মনসুর হাল্লাজকে নিয়ে। আসলে মনসুর হাল্লাজ হচ্ছে মুসলিম জাহানের প্রথম একজন সুফি সাধক, যিনি সর্বপ্রথম আনা আল হক বলেছিল, আমি খোদা তিনিই আমি। এই আমি বলার অপরাধে তাকে শরীয়তের মোল্লা কর্তৃক কাজীর দরবারে তাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল। আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতা এবং প্রেমের ভক্তিবাদের কেন্দ্রবিন্দু। মনসুর হাল্লাজের 4000 বছর পূর্বে ভারতবর্ষে একজন মনীষী বলেছিলেন, সোহম সোহমি, আমি তিনিই আমি। এবং এই মনসুর হাল্লাজ, এই যে বইটা, এটা নবদিগন্ত থেকে প্রকাশিত হয়েছে। আজকে এই বইটি এসেছে। এই বইটির মূল প্রতিপাদ্য হচ্ছে মানব দর্শনে সুফির দর্শন কিভাবে মানুষের আত্মার সাথে মিশে আছে, সে বিষয়ে এই গ্রন্থটি লেখা হয়েছে। আমার মনে হচ্ছে আপনি আসলে সুফির দর্শন দিয়ে অনেক বেশি অনুপ্রাণিত। এটির কারণটি কি? আসলে সুফি দর্শন হচ্ছে মানবতার দর্শন। সারা পৃথিবীতে মানবতাবাদী যে ইসলাম, মানবতার যে বোধ শক্তি এবং মানবতার যে জয়গান, এটা সুফিরা গেয়েছেন। সুফিদের দর্শনে এটাই বোঝানো হয় যে মানব সত্তাকে কলুষিত করে, মানুষের ওপর খড়গ নির্যাতন করে কখনো আল্লাহকে হাসিল করা যায় না। সুফিরা ভক্তিবাদ, প্রেমবাদের প্রচারক, এবং ভারতবর্ষে আমরা দেখেছি খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে বেদান্ত এবং অন্যান্য যে দর্শন আছে, আমি বলি যে পাশ্চাত্য দর্শন, বেদান্ত দর্শন, সমস্ত দর্শনে সুফিদের একটা আলাদা
জয়গান অনুরণিত হয়েছে এবং সুপেরাই হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ যারা শান্তি এবং সম্প্রীতির ধর্মে বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আমাদের সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে। থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। হেলাল হাফিজের লাইনটা আবৃত্তি করছিলাম। প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে এই বইমেলাতে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধা করে। এবং দর্শক, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই, কবিতা আসলে আমাদের মাঝে আর নেই, তবে কবির সৃষ্টি দিয়ে কিন্তু তিনি আমাদের মাঝে বেঁচে রয়েছেন আজও এবং বেঁচে থাকবেন চিরকাল। প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে কিন্তু এবছর মরণোত্তর 21 পদক দেওয়া হয়েছে। আমরা তাকে আবারও গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে আমরা কথা বলি লেখক পাঠকের মিলন মেলায় লেখকদের সকল প্রত্যাশা নিয়ে। আমার সাথে এই মুহূর্তে আরও একজন অতিথি রয়েছে, চলুন কথা বলি তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনার হাতের যে বইটি রয়েছে বাজিল কাহার বিনা, আমি যদি ভুল না হয়ে থাকি, বাজিলও কাহার বিনা। আচ্ছা, এই বইটি আসলে কি নিয়ে? এটি কি কোনো কবিতার বই কিনা, নাকি এটি কোনো উপন্যাস বা ছোট গল্প? বইটি কি নিয়ে? এটা একটি উপন্যাস। উপন্যাসের গল্পটা আসলে কি নিয়ে? উপন্যাসের গল্প হচ্ছে প্রেমের গল্প, পারিবারিক আছে সাথে দুইয়ের মিশেলে। এটি কততম বই আপনার? জি, এটা আমার প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস। যেহেতু প্রথম উপন্যাস, সেহেতু তো আপনার, আমার মনে হচ্ছে, অন্যরকম একটি অনুভূতি হবার কথা, বিশেষ একটি অনুভূতি হবার কথা। কেমন লাগছে? জি, আমার ভীষণ ভালো লাগছে। এবারে বইমেলায় আমার প্রথম উপন্যাসটি এসেছে। আর এর আগে আমার ছোট গল্প অনেক বের হয়েছে বিভিন্ন পেপার পত্রিকায়, কিন্তু এবারই শুধু উপন্যাস হিসেবে এসেছে বইমেলায় এবং ভালো যাচ্ছে। এবং আমি যদি বলি যে নিজের লেখা ছাড়া কার লেখা পড়তে খুব ভালো লাগে? আমি বাংলাদেশের হুমায়ুন আহমেদ, তারপরে আশুতোষ মুখোপাধ্যায়ের বই আমার ভীষণ প্রিয়। এখন বর্তমানে সাদাত হোসেন আছেন, ওনার লেখা পড়ি আমি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। দর্শক, আপনারা কি বলতে পারবেন এটি কার লাইন? আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে তরুণ লেখক সাদাত হোসেনের লাইন। এবং আমরা চাই যে বাংলা সাহিত্যে সাদাত হোসেনের মতো এরকম তরুণ লেখকরা আসুক, তরুণ লেখকরা তাদের লেখা নিয়ে কথা বলুক, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আমাদের প্রত্যাশার কথা তো আমরা আসলে বলি, এবং এবছরের প্রত্যাশা কিন্তু আমি বলবো যে অনেকাংশে পূরণ হয়েছে। কেননা এবছর কিন্তু আমরা প্রচুর নতুন লেখা দেখতে পাচ্ছি। আমরা আসলে এটাই চাই যে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হবে, বাংলা সাহিত্য আরও এগিয়ে যাবে। আসলে সেগুলো নিয়েই তো আমরা কথা বলি ফাগুনের মলাটে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আরও একজন অতিথি। চলুন কথা বলি তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। আমি আব্দুস সোবহান, কাবেরী উপন্যাসের কথা বলছি। এই বইটি কি নিয়ে? কাবেরী বইটি কি নিয়ে? এটা উপন্যাস। আপনি লিখেছেন? এটা আমার নাত জামাই লিখেছে। নাত জামাই লিখেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি তার লেখা দেখে। এবং এটা বইটা আমি পড়েছি। বইটার মধ্যে একটা জীবনের চলার গতিময় ছন্দ আছে, এটা আমাকে মুগ্ধ করেছে। এই বইয়ের মধ্যে যে বিষয়গুলি তোলা হয়েছে সেটা বর্তমান সমাজের একটা প্রতিচ্ছবি। এই বই মানব জীবনের একটা অনুভূতি, একটা জীবন, একটা আনন্দ, বেদনা, হাসি, কান্না, সব কিছু সমাহার একটা। আপনার আসলে অনেক ভালো লেগেছে আপনার নাথ জামাইয়ের বইটি পড়ে, আপনি খুব খুশি হয়েছেন। আপনি কি আজ প্রথম আসলেন এই বইমেলাতে? আমি আজকে প্রথম এসেছি, এবারে প্রথম। কেমন লাগছে এসে এখানে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ঘুরে দেখেছেন পুরো বইমেলাটি? হ্যাঁ, পুরো ঘুরে দেখেছি এবং তরুণদের সংখ্যা বেশি দেখেছি। আমার ভালো লেগেছে যে তরুণদের মধ্যে এখনও একটা তেজ, একটা অনুভূতি। এবং এই যে বইমেলা, মানে 21-এর বইমেলা, এই 21 আমাদের পথের দিশা দিয়েছে। 21 এই জাতির উন্মেষ, এই জাতির পথের সাথী।
এই জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছে 21, যার আলোতে আমরা আজকে আলোকিত। এবং আমি আশা করব যে এই ধারা এই জাতি এই দেশ জাতি থাকবে, 21-এর এই চেতনা যেন আমাদের সকলের মনে থাকে। একদমই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন পাঠকের সাথে। এই যে এই প্রবীর বয়সও তিনি এসেছেন বইমেলাতে, বইমেলা ঘুরে দেখছেন। আমার মনে হয় তো এই যে শরীরের ভেতরে যে এই দীপ্ততাই তো আমাদের তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন অতিথি রয়েছে, চলুন কথা বলি তার সাথে আমরা। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার হাতে যে বইটি রয়েছে, বইটি সম্পর্কে আমাদের বলবেন এবং বইটির নাম আপনি বলবেন এবং বইটা আসলে কি নিয়ে সেটি আমাদের বলবেন। আমার এই বইটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ, প্রথম আমি এটা লিখেছি। আর এই বইটির নাম হচ্ছে হৃদয়ের অতল ছুঁয়ে। বইটা লিখেছি প্রকৃতি এবং আমাদের যেই প্রকৃতি জীবনের ভালোবাসাগুলো নিজেদেরকে ছুঁয়ে যায় বিভিন্ন বৈচিত্র্যতায়, সেই ধারণা থেকেই লিখেছি। কততম বই? এটা আমার প্রথম বই। প্রথম বই সেহেতু নিশ্চয়ই খুব ভালো লাগা কাজ করছে। প্রথমবার লেখিকা হিসেবে আবির্ভাব ঘটেছে বইমেলায়, অন্যরকম একটু অনুভূতি হবার কথা। কেমন লাগছে? হ্যাঁ, আমার প্রথম বইটা যখনই স্টলে আমি পেয়েছি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি এবং সবাইকে আমি জানাচ্ছি যে আমার বই এসেছে। এবং বইটা আমি প্রকাশ করার জন্য 2 বছর প্রায় আমার লেগেছে। দীর্ঘ সময় আমি ভালো প্রকাশনী পাইনি। পরে আমি দেশ বাংলা প্রকাশনী থেকে বইটা বের করেছি এবং ওরা আমাকে খুবই সহযোগিতা করেছে। যেহেতু আমি একজন নতুন লেখক, কিভাবে প্রকাশনার যেতে হয়, কাজ করতে হয় বা বই বের করতে হয়, বিষয়গুলো আমি একটু অজানা ছিল। আর আমি যদি জিজ্ঞেস করি যে কেমন লেগেছে বছরের বইমেলা? এই বছরের বইমেলা আমি প্রথম থেকেই আসছি এবং প্রতি বছরই আমি বইমেলায় উপস্থিত আসি এবং বইমেলা এবছর আগে থেকে আরও বেশি ভালো লেগেছে, যেহেতু আমার নিজের বইও আছে। হ্যাঁ, আগে তো সকলের বই নিয়েছি, এবার নিজের বই আছে এবং নিজের আত্মীয় স্বজনরা আসছে বই দেখতে, সেটা আমার আরও ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বইটির জন্য শুভকামনা। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025-এ। আমরা রয়েছি ফাগুনের মলাটে। ফাগুনের মলাটের মধ্য দিয়ে আমরা যুক্ত রয়েছি দেশ টেলিভিশনের পর্দা এবং ফাগুনের মলাটের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি বইমেলার সার্বিক চিত্র। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে এবং ফাগুনের মলাটে কথা বলতে বলতে আমার কিন্তু বিরতির সময় হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে বিরতি তো আমরা আসলে দেখলাম এবং আমরা অনেক কথা বললাম অনেক লেখকদের সাথে এবং আমার সময় শেষ হয়ে গেছে। আমাকে আজকে বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।